Hi everybody, I am Manik Montal and from our channel Literature Study at Home, I welcome you from the core of my heart. Today I have a very important topic for you, and that is the chapter 1 of Bharat Muni's Natyashastra. So Bharat Muni এবং নাট্যশাস্ত্র আজকের কিন্তু ছোট থেকে বড় সমস্ত কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের একটি পাঠ হিসাবে গৃহীত হয়েছে। তো আজকে চেষ্টা করব এই চ্যাপ্টার 1টাকে খুব সহজে বোধগম্য করে তোলার মতো আপনাদের সামনে আলোচনা করব। সো ভারত মুনির এই নাট্যশাস্ত্র আপনারা জানেন যে এখানে মোট 36টি চ্যাপ্টার রয়েছে এবং যেখানে তিনি নাটকের তত্ত্ব থেকে অভিনয়, আমাদের সঙ্গীত, নৃত্য, সংলাপ, চরিত্র চিত্রণ ইত্যাদি কিন্তু তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো এই নাট্যশাস্ত্র শুধু কিন্তু একগুচ্ছ নিয়ম নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু নাটক সম্পর্কিত একটা বিশাল শিল্পচর্চার বিজ্ঞান বলা যেতে পারে। বিশেষ করে এই প্রথম অধ্যায় যেখানে ভারতমুনি বিশেষ করে যেটাতে বেশি করে গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে কিভাবে এই নাটকের উৎপত্তি। শুধু তা নয়, এর পাশাপাশি তিনি আলোচনা করেছেন নাটকের তাৎপর্য কতটা আমাদের জীবনে, এবং বিশেষ করে আমাদের যে জীবন ধারায় যে দর্শন নিয়ে আমরা চলি সেই দর্শনের ধ্যান ধারণাটা কিন্তু এই আমাদের বলতে গেলে নাট্যশাস্ত্র থেকে এসেছে, যা কিন্তু শুধু এই অধ্যায় নয়, পরবর্তী অধ্যায়গুলোতেও কিন্তু তা প্রতিফলিত হয়েছে। তো সর্বপ্রথম আমরা কিন্তু এই আলোচনাটাকে রসগ্রাহী করে তোলার জন্য আমরা চেষ্টা করব যে ধাপে ধাপে এগোবো। প্রথমে আসি ভূমিকা, কি পাচ্ছি এখানে। তো যদি আমরা দেখি এই নাটক বা নাট্যকলা, এটি কিন্তু হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ শাখা হিসেবে গৃহীত, যা কিন্তু নাট্যশাস্ত্র নামক গ্রন্থে বা এই বিশদ আলোচনা আমরা পেয়ে থাকি। সো ভারতমুনি এই বিশেষ শাস্ত্রের মূল রচয়িতা বা ব্যাখ্যাকার হিসাবেও স্বীকৃত, এবং তিনি দেবতা ব্রহ্মার নির্দেশে নাট্যবেদ রচনা করেন। নাটকের উৎপত্তি এবং নাটকের উদ্দেশ্য এবং তার বিভিন্ন উপাদান এবং তার যে গুরুত্ব কিভাবে প্রতিফলিত হয়েছে আমরা তা দেখব এই নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়, এবং সেটা ভারতমুনি কত সুন্দর করে উপস্থাপিত করেছে। প্রথমত এই অধ্যায়ের সূচনায় আমরা দেখব ঋষিরা ভারতমুনির কাছে নাট্যবেদের উৎপত্তি সম্পর্কে জানতে চাইছেন। আর তখন ভারতমুনি তিনি বলেন, স্বর্ণযুগ শেষ হয়ে ক্রেতা যুগ যখন শুরু হচ্ছে, মানুষ তখন কিন্তু ভোগ বিলাসে আসক্ত হয়ে পড়ে। মানুষের মধ্যে কামনা, লোভ, ঈর্ষা এবং ক্রোধের বিস্তার দেখা যায়, এবং এর ফলে তাদের যে সুখ দুঃখ মিশ্রিত কিন্তু হয়ে ওঠে। তো এই পরিস্থিতিতে দেবতারা ইন্দ্রের নেতৃত্বে ব্রহ্মার কাছে গিয়ে তারা বিশেষভাবে আকুতি মিনতি করে বলতে লাগলেন। কি বললেন? আমাদের জন্য এমন কিছু সৃষ্টি করুন যা শোনার এবং দেখার মতো হবে। যেহেতু আমরা যে বেদ পেয়ে থাকি, যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু গ্রন্থ, এই বেদ কিন্তু শূদ্রদের পড়া যাবে না, তাই জন্য নিষিদ্ধ। তাই এমন এক পঞ্চম বেদের সৃষ্টি করুন যা সকল বর্ণের মানুষের জন্য সমানভাবে গ্রহণযোগ্য হবে। তো ব্রহ্মা দেবতাদের এই অনুরোধ গ্রহণ করে যোগ সাধনার মাধ্যমে চতুর্বেদ তিনি স্মরণ করেন, এবং সেখান থেকে নাট্যবেদ গঠন করেন। ঋগ্বেদ থেকে যেমন আমরা পেলাম সংলাপ বা পাঠ্য, সামবেদ থেকে পেয়েছিলাম আমরা সঙ্গীত, যজুর্বেদ থেকে যেমন পেয়েছি আমরা অভিনয় ও অঙ্গভঙ্গি, অথর্ববেদ থেকে পেয়েছি রস অর্থাৎ সৌন্দর্য ও আবেগ। এইভাবে এই 4টি বেদ থেকে নাট্যবেদ আমাদের কিন্তু বেরিয়ে এলো। এবারে আসবো এই নাটকের উদ্দেশ্য এবং উপযোগিতা নিয়ে আমাদের ভারতমুনি কি বলছেন। ব্রহ্মা নাট্যবেদ সম্পর্কে বলেন, এই নাট্যবেদ যেখানে বিশেষ করে ধর্ম, যেখানে আমাদের শেখায় নীতি, অর্থ অর্থাৎ সম্পদ, কীর্তি অর্থাৎ মানুষ জীবনে খ্যাতি লাভ করে,
এইগুলো কিন্তু বৃদ্ধি করবে এবং সুপরামর্শ ও শাস্ত্র জ্ঞান এখান থেকে মানুষ অর্জন করে তারা সমৃদ্ধ হবে। তো এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পথ প্রদর্শক হবে এবং সমস্ত কলা ও বিদ্যার একটা সংমিশ্রণ ঘটবে। তো এক কথায় বলা যায় এই নাট্যবেদ শুধুমাত্র বিনোদন নয়, বরং সমাজ গঠনের জন্য একটা অপরিসীম একটা উপাদান হতে চলেছে। এরপর ব্রহ্মা ইন্দ্রকে বলেন, আমি এটি সৃষ্টি করেছি, অর্থাৎ নাট্যবেদ। দেবতাদের এটি অভিনীত করতে হবে, ব্রহ্মা ইন্দ্রকে জানালেন। এবারে ইন্দ্র বুঝতে পারল ব্যাপারটা এবং তিনি বললেন, দেবতারা এই কাজের জন্য উপযুক্ত হবে না, কারণ নাট্যশাস্ত্র অত্যন্ত জটিল এবং এটি বোঝা ও রপ্ত করা অতটা সহজ নয়। তখন ব্রহ্মা ভারত মুনিকে দায়িত্ব দিলেন, নাট্যবেদ রচনা করতে হবে ও অভিনয়ের জন্য তাকে প্রস্তুত হতে হবে। তাই ব্রহ্মা ভারত মুনিকে ডাকলেন এবং বললেন, হেই ভরত মুনি, শোনো, তুমি এবং তোমার 100 পুত্র এই নাট্যবেদ রপ্ত করবে এবং তোমার দায়িত্ব হলো তুমি প্রচারও করবে তাদের সাহায্যে। এইভাবে আমাদের ভারত মুনির তার যাত্রা শুরু নাট্যবেদ নিয়ে। তো ভারত মুনির পুত্রদের তিনি প্রশিক্ষণ দিতে লাগলেন। ভারত মুনি ব্রহ্মার নির্দেশে নাট্যবেদ শিক্ষা করেন এবং তার 100 পুত্রকেও প্রশিক্ষণ দেন, তাদের বিভিন্ন ভূমিকার জন্য উপযুক্ত করে তোলেন। ভারত মুনির পুত্রদের মধ্যে 100 জনের মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকজনের নাম বলছি। প্রথম হচ্ছে শাণ্ডিল্য, দ্বিতীয় হচ্ছে কৌহল, তৃতীয় হচ্ছে দত্তিলা, চতুর্থ হচ্ছে অগ্নিশিখা, পঞ্চম হচ্ছে সৈন্ধব, ষষ্ঠ হচ্ছে গৌতম এবং সপ্তম ইম্পর্টেন্ট হচ্ছে কেদারী এবং অষ্টম হচ্ছে পিঙ্গল। এছাড়া আরও কয়েকজন রয়েছে, তাদের মধ্যে অন্যতম এই নামটা আপনারা জানেন, যম, ওকে, এবং ভদ্রায়ন। তো এইভাবে মোট আমি 10 জনের কথা বললাম। এইভাবে ভরত মুনির পরিবার নাট্যশাস্ত্রের চর্চা কিন্তু শুরু করে দেয়। তো এক বিশেষ একটা পর্যায় শুরু হতে লাগে। তো এইভাবে নাট্যচর্চা যে মূল ধারা থেকে বেরিয়ে এলো, এবারে কিন্তু আমরা সেটাকে দেখব যে এই নাট্যের কিন্তু 3টি মূল শৈলী বা ধারা রয়েছে। ভরত মুনি নাটকের প্রথম অভিনয়ের জন্য তিনি প্রস্তুত নিচ্ছেন এবং তিনি এতে 3টি মূল নাট্যধারা সংযোজিত করেছিলেন। আমরা আসবো সেই 3টি ধারা কি কি ছিল। প্রথমে হচ্ছে ভারতী বা ভাষিক, অর্থাৎ এখানে সংলাপ ও ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তিনি বলছেন। দ্বিতীয় আসবো তা হচ্ছে সাত্যতী বা অন্য ভাষায় যদি গুছিয়ে বলি তা হচ্ছে ঔজ্জ্বল্য, অর্থাৎ এখানে মহৎ ও নীতিবোধ সম্পন্ন চরিত্রের উপস্থাপনা করা হবে। এবং তৃতীয় যেটা হচ্ছে তা হচ্ছে উদ্যমশীল বা আরপ্তি। এটি কি? এখানে তিনি শক্তিশালী ও গতিশীল নাট্যরীতি, যেখানে শক্তি ও যুদ্ধবীর্যের অভিব্যক্তি প্রধানত দেখানো হবে। তো এই 3টি শৈলী দেখিয়ে তারপর ভারত মুনি ব্রহ্মার কাছে যান এবং তিনি জানান যে তার নাট্য প্রদর্শনী করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবারে তিনি আমাদেরকে জানাবেন যে কিভাবে তিনি এই কৈশিকী শৈলী ও অপ্সরাদের সৃষ্টি করছেন। আসলে নাটকটাকে রোমাঞ্চিত করার জন্য অতি সুন্দর করে মানুষকে বোঝাতে হবে, তার জন্য তিনি কিন্তু ট্যাকটিক শুরু করে দিয়েছে। যদিও এতে কিন্তু অবশ্যই ভগবানদের কিন্তু সান্নিধ্য ছিল। তো যখন পৌঁছালো তখন এই সব কথা শুনে ব্রহ্মা বলেন, তোমার নাট্যে কৌশিকী শৈলীও যুক্ত করো। মানে এটা কিন্তু ব্রহ্মার কিন্তু সাজেশন ছিল। এতে কি হবে, সৌন্দর্য ও কোমলতার উপর ভিত্তি হয়ে গড়ে উঠবে নাটকটি। তখন ভারত মুনি জানালো, ঠিক আছে, যে এটি শুধু পুরুষদের দ্বারা সম্পাদিত করা কিন্তু সম্ভব নয়। নাটক কিন্তু মানে ওই
ফিলটা আসবে না, এখানে কিন্তু নারীদেরও প্রয়োজন। তখন ব্রহ্মা তার মন থেকে কিছু অপ্সরার সৃষ্টি করেন, যারা নাট্যে নৃত্য ও সৌন্দর্য বৃদ্ধি করবেন। তো এই অপ্সরদের মধ্যে কয়েকজন খুবই বিখ্যাত ছিল, যেমন প্রথম হচ্ছে মঞ্জুকেশী, দ্বিতীয় হচ্ছে সুকেশী, তৃতীয় হচ্ছে মিশ্রকেশী। এই যে বুঝতে পারছেন যে তাদের চুল এরকম সুন্দর ছিল, তাই থেকে নাম এসছে। তারপরে এসছে সুলোচনা, সৌদামিনী, দেবদত্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম এটি। এছাড়া সুন্দরী, বিদগ্ধা, এই সমস্ত নামগুলো কিন্তু বিখ্যাত ছিল। তো এরা সবাই নাট্যের সৌন্দর্য ও কোমলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই সমস্ত অপ্সরা এবং কৌশলী, এই কৌশিকীকে সমন্বয় করলো ভরতমুনি তার নাট্যচর্চা অব্দি। তাহলে আমরা এই বিশেষ অংশ অব্দি কি পেলাম মূলত? তো এই অংশটাতে মেনলি আমরা যেটা দেখলাম যে কিভাবে নাট্যবেদ সৃষ্টি হলো এবং ব্রহ্মার আদেশে ভরতমুনি এটি কিভাবে রচনা করলেন, এবং সাথে তার পুত্র ও অপ্সরাদের নিয়ে তিনি প্রথম নাট্য প্রদর্শনী কিভাবে প্রস্তুত করলেন, আমরা কিন্তু এই অংশটাতে ভালো করে উপলব্ধি করলাম। এবার আমরা লেটার হাফে দেখব যে প্রথম নাট্যাভিনয়, দেবতা ও অসুরদের এই নাট্যাভিনয় দেখে তাদের প্রতিক্রিয়া এবং নাটকের গুরুত্ব এখানে আমরা কতটা সে বৃদ্ধি ঘটছে তা ভালো করে এখানে বোঝার চেষ্টা করব। ওকে, সো এই অংশে আমরা দেখতে পাই যে তিনি প্রথম নাট্যাভিনয় এবং অসুরদের অসন্তোষের কথা তিনি ব্যাখ্যা করেছেন। সো আমরা দেখতে পাই যে ভরতমুনি তার পুত্র ও অপ্সরাদের নিয়ে প্রথম নাট্যাভিনয় সম্পন্ন করল। এই নাটকের বিষয়বস্তুটা ছিল স্বর্গ ও অসুরদের যুদ্ধ। এটা প্রমিনেন্ট একটা টপিক, আপনারা সবাই জানেন, যেখানে দেবতাদের বিজয় চিত্রিত হয়েছে। সো এই নাট্যাভিনয় দেখে দেবতারা তো স্বাভাবিক আনন্দিত হবেই, কারণ তারা বিজয়ী লাভ করেছে, তাদের এই বিজয়ীটাকে দেখানো হয়েছে। কিন্তু অসুররা অর্থাৎ দানবগণ তারা কিন্তু অসন্তুষ্ট হলেন এবং তারা অভিযোগ করে বললেন, এই নাটক আমাদের পরাজিত ও অপমানিত করেছে, তাই এটা সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট অর্থাৎ বায়াসড একটা অ্যাপ্রোচ নিচ্ছে। তো অসুররা ক্রোধে নাট্যশালাকে ধ্বংস করতে চায়। তারা অভিনেতাদের এই বিশেষ যে ওই 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 যে কিভাবে তারা এত সাহস পেল, তাই তারা চেষ্টা করলো এই সমস্ত যারা অভিনেতা রয়েছে তাদের যে মেমোরি সব নষ্ট করে দেবে, তাদেরকে অভিশাপ দেয়, যাই তারা নাটকের যে ডায়ালগ সংলাপগুলো ভুলে যায়। সরি, এতে ভরতমুনি কিন্তু চিন্তিত হয়ে যায়, কি করবে? তখন কিন্তু ছুটে গেলেন কার কাছে? যাবে কার কাছে? ব্রহ্মার কাছে, এবং গিয়ে সেখানে উপায় চাইতে লাগলেন। তখন আমাদের ব্রহ্মা রঙ্গমঞ্চ বা নাট্যশালা প্রতিষ্ঠা করে নাট্যশালাকে সুরক্ষিত করার ব্যবস্থা করে দিলেন। তো এবারে একটা সুরক্ষা কবচ পেয়ে গেলেন এবং তিনি বলেন, যতদিন এই রঙ্গমঞ্চ থাকবে ততদিন নাট্যশালার ক্ষতি হবে না। এটি দেবতা ও মানব উভয়ের জন্য এক মহান শিক্ষা ও বিনোদনের মাধ্যম হয়ে থাকবে, তাই রঙ্গমঞ্চ কিন্তু তোমাদেরকে প্রোটেকশন দেবে। তা কি হলো এবারে রঙ্গমঞ্চটা কি? এই রঙ্গমঞ্চের নির্মাণ নিয়ে এবং সেখানে দেবতাদের দায়িত্ব নিয়ে আমরা জানতে পারবো, যেটা ভরতমুনি বলেছে। সো ব্রহ্মা বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন একটি উপযুক্ত থিয়েটার বা নাট্যশালা নির্মাণ করতে। সো বিশ্বকর্মা একটি সুন্দর মঞ্চ তৈরি করেন যাতে নাটক নির্বিঘ্নে অভিনীত হতে পারে। সো এই নাট্যশালার রক্ষারও প্রয়োজন, তাই রক্ষার জন্য বিভিন্ন দেবতাদের দায়িত্ব ব্রহ্মা কিন্তু দিলেন। তো সর্বপ্রথম ইন্দ্রকে যে দায়িত্ব দেওয়া হলো, ইন্দ্র হচ্ছে নাট্যশালার প্রধান রক্ষক। তো নাট্যশালার প্রধান রক্ষক হয়ে গেলেন স্বয়ং ইন্দ্রদেব, এবং ব্রহ্মা নিজে তিনি হচ্ছেন
নাট্যবিদ্যার উৎস ও পথপ্রদর্শক। এছাড়া যে গন্ধর্ব ছিল ও অপ্সরারা ছিল, তারা ছিল সঙ্গীত এবং নৃত্যের সংরক্ষক। এছাড়া যক্ষ, কুবের ও রাক্ষসগণ তারা মঞ্চের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হলো। এর ফলে নাট্যশালা রাক্ষসগণ বললাম না, রক্ষসগণ অ্যাকচুয়ালি নিরাপদ হয়ে ওঠে এবং অসুররা আর এটিকে ধ্বংস করতে পারে না। তাহলে সব দিক থেকে, অর্থাৎ কালচারালি, ফিজিক্যালি, সব দিক থেকে কিন্তু রঙ্গমঞ্চ প্রোটেক্টেড হয়ে গেল। এবারে আমরা আসবো নাটকের বিভিন্ন উপাদান, অর্থাৎ নাটকের মধ্যে রস ও ভাবতত্ত্ব। ব্রহ্মা এবারে ভরতমুনিকে নির্দেশ দেন, নাট্যশাস্ত্রের বিভিন্ন উপাদান বিশদভাবে ব্যাখ্যা করো আমাকে। ভরতমুনি নাটকের মূল রস বা যাকে আমরা আস্বাদন বলি এবং সাথে জুড়ে থাকা ভাব বা অনুভূতি সম্পর্কে ব্যাখ্যা করেন। তিনি বলেন, নাটকের মধ্যে প্রধানত 9টি রস উপস্থিত থাকে, যাকে আমরা নবরস বলে থাকি। তো একদিকে আমি বলবো রস, যার অর্থ হচ্ছে আনন্দ অনুভূতি, এবং সেখান থেকে আমরা কি অনুভূতির প্রকাশ পাচ্ছি। ওকে, রস এবং সেখান থেকে অনুভূতির প্রকাশ। প্রথমে আসবো নাম্বার 1 হচ্ছে শৃঙ্গার রস। এটি প্রেম ও স্নেহ সঞ্চারিত করে। দ্বিতীয় আসবো হাস্য রস। এটি আমাদের আনন্দ ও উপহাস প্রকাশ করে। তৃতীয় হচ্ছে করুণ রস। এটি আমাদের শোক অর্থাৎ বিষাদ ও অনুতাপ প্রকাশ করে। চতুর্থ হচ্ছে রৌদ্র। এটি আমাদের ক্রোধ অর্থাৎ আক্রোশ, প্রতিশোধ এগুলো প্রকাশ করে। বীর, এটি আমাদের বীর রস, এটি আমাদের উৎসাহ অর্থাৎ সাহস ও শক্তি প্রকাশ করে। এরপরে রয়েছে ভয়ানক রস, যেখান থেকে আতঙ্ক ও উদ্বেগ ছড়ায়। নেক্সট হচ্ছে বিভৎস বা বিভৎস। এটি আমাদের ঘৃণা ও বিতৃষ্ণা প্রকাশ করে। তারপরে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত রস। এটি আমাদের বিস্ময় অর্থাৎ চমক, আবার অনেক সময় আমরা অভিভূত হই এসব। এবং সর্বশেষ নবম যেটা হচ্ছে শান্ত রস, অর্থাৎ শান্তি ও যোগ সাধনা এটি প্রকাশ করছে। ভরতমুনি বলেন, নাটকের মূল উদ্দেশ্য হলো যে দর্শকের মনে এই রসগুলি অ্যাট দ্য এন্ডে সৃষ্টি করা। আসলে এর মাধ্যমে তারা বাস্তব জীবনের অনুভূতি ও অভিজ্ঞতাগুলোকে ধীরে ধীরে উপলব্ধি করবে। তো নাটক হচ্ছে জাস্ট লাইক একটা মিররের মতো, সেখানে তাদের জীবনটাকে প্রতিফলিত করতে সাহায্য করবে এবং এই রসগুলি তাদের সেই অনুভূতির প্রকাশ করবে। এরপরে তিনি নাটকের এই শুধু নাটক তো শুধু একটা এটা আর্টিস্টিক জিনিস নয়, এটা সামাজিক গুরুত্ব রয়েছে, এই নিয়ে তিনি বলতে শুরু করলেন। ব্রহ্মা ও ভরতমুনি নাট্যকলার উদ্দেশ্যে এবারে ব্যাখ্যা করে বলছেন। তারা বললেন, এই নাটক ধর্ম ও নীতির প্রচার করে। এছাড়া তারা বললেন এটি রাজনীতি, সমাজনীতি ও মানবিক সম্পর্ক বোঝায়। এছাড়া নাটক সমস্ত শ্রেণী, এছাড়া সমস্ত বর্ণের জাতির জন্য উপযুক্ত। কেন? কারণ এটি শুধুমাত্র উচ্চ বর্ণের জন্য নয়, বরং এটি সকল রূপের সকল বর্ণের মানুষের জন্য। এটি এর পাশাপাশি শিক্ষা, বিনোদন ও নৈতিক শিক্ষা গড়তে সাহায্য করে। ব্রহ্মা একটা দারুণ কথা শেষে বলেছিলেন, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন নাট্যশাস্ত্র বিদ্যমান থাকবে এবং মানুষের মনোরঞ্জন ও নীতি শিক্ষার একটা অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে এই নাট্যশাস্ত্র। তারপর ভরতমুনি তার শিষ্যদের এবারে এই নাট্যশাস্ত্র নিয়ে শিক্ষা দেন এবং এইভাবে এটি সারা ভারতবর্ষে প্রসারিত হতে থাকে। তো এই ছিল মূলত
প্রথম পার্ট বা চ্যাপ্টার 1-এর আলোচনা। তাহলে এই নাট্যশাস্ত্র থেকে আমরা কি পেলাম যদি এটা সংক্ষেপে বলার চেষ্টা করি, তো নাট্যশাস্ত্র কেবল একটা বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের বলা যায় একটা আয়না বা দর্পণ। এটি ধর্ম, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের অনুভূতিকে মঞ্চে ফুটিয়ে তোলে। সো ভরতমুনির এই মহান অবদান আজও কিন্তু নাট্যকলার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত। এইভাবে নাট্যের উৎপত্তি ও বিকাশ ঘটেছিল, যা আজও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। আর আপনারা যদি মহান নাট্যকারদের মধ্যে ভারতীয়দের গিরিশ কারনাথ, বিশেষ করে আমরা তার সিরিজগুলো যদি দেখে আসি, সেই নাগামন্ডলা, তার যদি দেখে আসি তার হায়াবদন, এইসব নাটকে কিন্তু বেশি করে আমরা ফুটে তুলতে দেখে থাকি। আরও নাট্যকাররা তারা কিন্তু এগুলোকে নিয়ে আরও আলোচিত করেছে। তো আমাদের এই আলোচনা আজকে এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।